আচ্ছা, হাইড্রার চলনের পরে আছে হাইড্রার যে জনন, হাইড্রার সেই জননটা আমরা আজকে পড়ব। তো দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে হাইড্রার যে জনন, দেখো তো এখানে কি ঘটছে, চিত্রটা লক্ষ্য করো। চিত্রে কিছু কি দেখতে পাচ্ছ? হাইড্রার জনন পদ্ধতি এবং মিথজীবিত আজকে আমরা হয়তো পারবো না, এটাই পড়ি। তো দেখি হাইড্রার জনন পদ্ধতি জানার আগে জনন কাকে বলে দেখি। নতুন জননক্ষম বংশধর সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় জনন। হাইড্রা অযৌন এবং যৌন উভয় প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, অর্থাৎ আরো সহজভাবে বলি যে এমন একটা বংশধর মানে অপত্য তৈরি করতে হবে যে পরবর্তীতে নিজেও প্রজননক্ষম হবে। ঠিক আছে? তো হাইড্রার যে জনন পদ্ধতি সেটি কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন জনন। তো যে প্রক্রিয়ায় জীব, যদি বলা হয় জনন কাকে বলে, যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে জনন বলে। যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে তাকে জনন বলে। আচ্ছা, যদি বলা হয় হাইড্রার জনন যে পদ্ধতি, এই জনন পদ্ধতি কয় ধরনের? জনন পদ্ধতি হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে অযৌন জনন, আরেকটি হচ্ছে কি যৌন জনন। এই দেখেন, এখন হাইড্রার যদি বলা হয় অযৌন নাই, বুঝতে পারছি, সরকারি নেটে কাজ হবে না। পরীক্ষা কালকে, এখন থেকে প্রিপারেশন শুরু করছি। এই যে উত্তরা স্যার, ইলেকট্রলের টুকে একটু ওষুধ এত অবস্থা খারাপ করে দেয়। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন কথা? আপনারা কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের নেট চলে গেছিল, বুঝছো? নেট চলে গিয়েছিল যে কারণে একটু বিপদ হয়ে গেছিল। আচ্ছা, যদি বলা হয় হাইড্রার প্রজনন কয় ধরনের? হাইড্রার প্রজনন দুই ধরনের। আচ্ছা, হাইড্রার অযৌন প্রজনন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মুকুলোদ্গম, আর একটি হচ্ছে কি বিভাজন। তো মুকুলোদ্গমের ক্ষেত্রে মনে রাখতে হবে এই মুকুলোদ্গমটা হচ্ছে হাইড্রার স্বাভাবিক যৌন জনন। মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার স্বাভাবিক যৌন জনন, আর হচ্ছে বিভাজন যেটা, এটা হচ্ছে অস্বাভাবিক যৌন জনন। দেখি ঘটনাটা কি ঘটে এখানে। আচ্ছা, প্রথমে আমরা জানবো মুকুলোদ্গম। এখানে দেখো, এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাতৃহাইড্রা।
যে হাইড্রার দেহে মুকুল তৈরি হয় সেই হাইড্রাকে বলা হয় মাতৃহাইড্রা। আর মাতৃহাইড্রা থেকে যে নতুন হাইড্রা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অপত্য হাইড্রা। অপত্যর বাংলা হচ্ছে শিশু, অপ্রাপ্ত। তো মাতৃহাইড্রা দেখো যে পদচাকতির যে উপরের অংশ, সেই পদচাকতির উপরের অংশ অথবা দেহের মধ্যবর্তী জায়গায় যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, তো সেই ইন্টারস্টিশিয়াল কোষ কি হয়, দ্রুত বিভাজিত হয়। দ্রুত বিভাজনের মাধ্যমে কি হয়, ছোট্ট মানে স্ফীত অংশ তৈরি করে। তুমি প্রথম চিত্রটা দেখো, একটা স্ফীত অংশ তৈরি হয়েছে ওই যে পদচাকতির উপরে। এরপর কি হবে, যে এই স্ফীত অংশটি দেখো নলাকৃতি ধারণ করবে বা গোলাকার। স্ফীত অংশটি ধীরে ধীরে কি হচ্ছে, মুকুলে পরিণত হবে। এবং একই সাথে কি হবে, মাতৃহাইড্রার ভিতর যে সিলেন্টেরন থাকে, সেই মাতৃহাইড্রার সিলেন্টেরন অপত্য যে হাইড্রা, সেই অপত্য হাইড্রার ভিতর কি হবে, স্থানান্তরিত হবে। তাহলে দেখো মুকুলটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং কি বললাম, যে মাতৃহাইড্রার যে সিলেন্টেরন, সেই সিলেন্টেরন কি হবে, যে অপত্য হাইড্রার দেহের ভিতর স্থানান্তরিত হবে। এবং যে জায়গায় সংযুক্ত থাকে অপত্য হাইড্রাটি মাতৃহাইড্রার, যে জায়গায় সংযুক্ত থাকে সেই সংযোগস্থলে একটি খাঁজ তৈরি হবে। এবং খাঁজ বরাবর কি হবে, অপত্য হাইড্রাটি মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে একটা কি হবে, স্বাধীন হাইড্রা হয়ে সে জীবন যাপন করবে। এইটুকু বোঝেননি কে বলেন? তো এখন কোশ্চেন আসতে পারে যে মুকুলোদ্গম কোন সময় ঘটে। তো প্রকৃতিতে যে সময় খাবার অনেক বেশি থাকে, প্রকৃতিতে যে সময় খাবার অনেক বেশি থাকে সেই সময় কি করে, হাইড্রা তার দেহের ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজন ঘটায়। এখন ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজন কোথায় ঘটাবে, সেটি ঘটাতে পারে, দেখি আমরা, সেটি ঘটাবে কোথায়, দেহের যে মধ্যাংশ রয়েছে, ঠিক আছে, এই যে দেখো, এই যে এই মাঝখানের এই অংশ বরাবর হতে পারে, আবার এই যে পদচাকতির উপরের যে অংশ সেই অংশেও হতে পারে। তারা কি করবে, এখানে ইন্টারস্টিশিয়াল কোষগুলি দ্রুত বিভাজন ঘটাবে। বিভাজন ঘটানোর পর কি করবে, একটা স্ফীত অংশ তৈরি করবে। এই যে এই জায়গাগুলোতে কি করবে, এরকম একটা স্ফীত অংশ তৈরি করবে। এবং পরবর্তীতে কি হবে, এই স্ফীত যে অংশটা, এই স্ফীত অংশটা কি হবে, এরকম নলাকৃতি ধারণ করবে। এই যে দেখো, নলাকৃতি ধারণ করবে। এবং এই যে মাতৃহাইড্রার যে সিলেন্টেরন থাকে, সেই মাতৃহাইড্রার সিলেন্টেরন কি হবে, এই অপত্য হাইড্রার দেহের মধ্যেও কি হবে, প্রবেশ করবে। প্রবেশ করে কি হবে, এরপর কি হবে, যে এই যে এই হাইড্রাটাকে বলা হয় অপত্য হাইড্রা। এই অপত্য হাইড্রা কি করবে, তার অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেইটা তারা সৃষ্টি করবে। তো সেই অংশগুলি সৃষ্টি করার জন্য তার দেহে কি দরকার, পুষ্টি উপাদান দরকার। এবং সেই পুষ্টিটা সে নিবে কোথা থেকে, এই মাতৃহাইড্রা থেকে। মাতৃহাইড্রা থেকে পুষ্টি নিয়ে সে কি করবে, এই যে কোর্সিকা তৈরি করবে, তারপরে এই যে জায়গায় মুখছিদ্র তৈরি করবে, তারপরে এখানে হাইপোস্টোম তৈরি করবে। ঠিক আছে, তৈরি করা যখন শেষ হয়ে যাবে তখন দেখো যে মাতৃহাইড্রার যে স্থানে অপত্য হাইড্রা যুক্ত থাকে, সেই যুক্ত থাকার জায়গায় একটা এরকম খাঁজ তৈরি করবে। এবং এই খাঁজ বরাবর পরবর্তীতে কি হবে, এই খাঁজ বরাবর বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে কি হবে, এই যে এরকম একটা স্বাধীন হাইড্রা হিসেবে সে প্রকৃতিতে জীবন যাপন করবে। এইটুক কি বোঝা গেছে? ওকে, আমরা পরের স্লাইডে যাই। তো এই যে দেখো, আমি যে জিনিস এখানে দেখালাম সেই বিষয়টা। আচ্ছা, এই চিত্র এগুলো একটু ক্লিন করে ফেলে।
ওকে, তাহলে আমরা এগুলো একটু ক্লিন করে নিই। তো এটা হচ্ছে কি যে প্রকৃতিতে যে সময় খাবার বেশি থাকবে, তো প্রকৃতিতে কোন সময় খাবার বেশি থাকে একজন বলো? গ্রীষ্মকালে। তাহলে তাহলে যদি বলা হয় এই মুকুলোদ্গম কোন সময় ঘটবে? গ্রীষ্মকালে। ভেরি গুড। পরেরটায় যাই। এরপরে বিভাজন যে পদ্ধতি আসলো দেখেন, এই বিভাজন পদ্ধতি হচ্ছে কি হাইডার যে অস্বাভাবিক অজনক জনন পদ্ধতি। অস্বাভাবিক কেন বলা হচ্ছে? এটা হচ্ছে স্বাভাবিকভাবে ঘটে না, দুর্ঘটনাজনিত কারণে এই ধরনের যে প্রজনন, সেই প্রজননটা কি হয়, ঘটে থাকে। সাপোজ হাইডার কি হচ্ছে যে কোনো কারণে কি হলো যে এই যে মাঝ বরাবর, হ্যাঁ, এই মাঝ বরাবর কেটে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল, তাহলে কি হবে, এই যে এই দুইটা খণ্ড থেকে কি হবে, নতুন করে আবার দুইটা হাইডার সৃষ্টি হয়ে যাবে। তো দেখো, এটা ছিল মাতৃ হাইডা। তো বিভাজন পদ্ধতি কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন আর একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। তো এরকম দেখো, দুইটা খণ্ডে হাইডা যদি বিভক্ত হয়ে যায়, কোনো দুর্ঘটনাজনিত কারণে কি হলো, হাইডা যদি এরকম দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে কি হয়, এই দুইটা অংশ থেকে আবার পরবর্তীতে কি করে যে নতুন দুইটা হাইড্রা সৃষ্টি হয়ে যায়। দেখো লম্বভাবে কি হচ্ছে, দ্বিখণ্ডিত হাইড্রা। এরকম যদি মানুষ দ্বিখণ্ডিত হয়ে যায়, সে কি আর কখনো বাঁচবে? তার মানে কি বোঝা যাচ্ছে, হাইড্রা যদি অনেকবার ট্রেনের লাইনের উপরে ঘুমায় থাকে আর এইভাবে যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হাইড্রার কিন্তু মৃত্যু ঘটবে না। মনে হচ্ছে যেন ট্রেনের উপরে হাইড্রাটা ঘুমাইছিল, গায়ের উপর দিয়ে একটা ট্রেন চলে গেছে, গিয়ে দুইটা মানে লম্বভাবে বিভক্ত হয়ে দুইটা খণ্ড তৈরি হয়ে গেছে, ঠিক না? তো দেখো অর্ধেক অংশ কিন্তু মানে নাই হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করে যে হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, সেই ইন্টারস্টিশিয়াল কোষ কি করবে, দ্রুত বিভাজিত হবে। দ্রুত বিভাজনের মাধ্যমে সে কি করবে, যে অংশটা আলাদা হয়ে গেছে সেই আলাদা হয়ে যাওয়ার অংশটা সৃষ্টি করবে। সৃষ্টি করে দেখো একটা থেকে দুইটা নতুন করে আবার হাইড্রা সৃষ্টি করে ফেললো, এই যে পুনরুৎপত্তির মাধ্যমে। হাইড্রা কি করছে, হারিয়ে যাওয়া যে অংশটা, অর্থাৎ ডান পাশের অংশটা বাম পাশ হারিয়ে যাচ্ছে, বাম পাশের অংশ ডান পাশ যে অংশটা হারিয়ে যাচ্ছে দ্বিখণ্ডিত হওয়ার কারণে। তাহলে এই যে হারানোর যে অংশটা, সেই হারানো অংশটা ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজনের মাধ্যমে তৈরি করে ফেলে। তৈরি করার ফলে কি হচ্ছে, নতুন ভাবে হাইড্রা দুইটা কিন্তু দেখো সৃষ্টি হয়ে গেছে। এইটা হচ্ছে দুর্ঘটনাজনিত কারণে হয়ে থাকে। এরপর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। এরপর দেখো আরেকটা বিভাজন আছে যেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। অনুপ্রস্থ, তো এখানে দেখো এই যে এইরকম দুই ভাগে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে দেখো উপরের অংশে পদচাকতি নাই আর নিচের অংশে কোর্সিকা হাইপোস্টাম নাই, তাই না? পরবর্তীতে কি হয় যে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়, বিভাজনের মাধ্যমে কি করছে, এই যে হারিয়ে যাওয়া নিচের অংশে যেমন কোর্সিকা হাইপোস্টোম এইগুলি ছিল না, নিচের অংশটাই সেই অংশটা তৈরি করে ফেলবে। আর উপরের অংশে দেখো পদচাকতিটা ছিল না, সেটা আবার তৈরি করে ফেলে কি করবে, এইভাবে নতুন ভাবে হাইড্রা সৃষ্টি করবে। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে হাইড্রার যে অযৌন জনন পদ্ধতি। ঠিক আছে, তো পরেরটায় যাই। তাহলে এই যে দেখো পূর্ণাঙ্গ হাইড্রা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়ে যায়। এটা কি ওকে, এই যে দেখো এটা হাইড্রা কি করলো, প্রথমে যে মাতৃ হাইড্রাটা দেখো, মাতৃ হাইড্রাটা কি হলো, প্রস্থভাবে অনুপ্রস্থভাবে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। দ্বিতীয় চিত্রটা দেখো, বিভক্ত হয়ে গিয়ে কি হলো, দুইটা খণ্ডে ভাগ হয়ে গেছে, তাই না? উপরের যে খণ্ড দেখো, সেই উপরের খণ্ড কিন্তু দেখো পদতল বা পদচাকতি যেটা বলি সেটা কিন্তু নাই। আবার নিচের যে খণ্ড, সেই নিচের খণ্ডে দেখো
কোর্সিকা নাই, তারপরে হাইপোস্টাম নাই। তো এরকম যদি ঘটনা ঘটে কোনো দুর্ঘটনাজনিত কারণে, হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ কি করে দ্রুত বিভাজিত হয়। দ্রুত বিভাজনের মাধ্যমে কি করে যে অংশগুলি হারিয়ে গিয়েছে, যে অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অংশগুলি দেখো পুনরুৎপন্ন যে হাইড্রার, শিশু হাইড্রার, সেই ক্ষেত্রে কি করছে দেখো নতুন ভাবে আবার তৈরি করে ফেলছে। তাহলে উপরের যে অংশ কাটা অংশটা দেখো, ওখানে কিন্তু পদচাকতি ছিল না। পরবর্তী স্টেজের চিত্রটা দেখো, 3 নম্বরের উপরের চিত্রটা দেখো, যে সেখানে কিন্তু তার পদচাকতি তৈরি হয়ে গেছে। আবার নিচের হাইড্রাটা দেখো, তার কিন্তু 2 নম্বর চিত্রের নিচের অংশ দেখো, সেখানে কিন্তু যে কোর্সিকাগুলি নেই। তাহলে এখানে দেখো যে কি করছে, সে কিন্তু আবার কোর্সিকা তৈরি করে ফেলছে। তো কিভাবে তৈরি করছে? ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজনের মাধ্যমে এই হারিয়ে যাওয়া যে অংশগুলি বা ক্ষতিগ্রস্ত হওয়া অংশগুলি সে তৈরি করে ফেলছে। ফেলে কি করছে, নতুন ভাবে দেখো 2টা হাইড্রা তৈরি করে ফেলছে। সব লাস্টে দেখো পূর্ণাঙ্গ হাইড্রা। তো এইগুলি হাইড্রার স্বাভাবিক অযৌন জনন পদ্ধতি না। হাইড্রার স্বাভাবিক অযৌন জনন পদ্ধতি হচ্ছে কোনটি? মুকুলোদ্গম। হ্যাঁ, আর অস্বাভাবিক অযৌন জনন পদ্ধতি হচ্ছে বিভাজন। বিভাজন দুর্ঘটনাজনিত কারণে ঘটে। এখন দেখি যৌন জনন পদ্ধতি কাকে বলে। যৌন, হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, এই বিভাজনটা যদি সম্পূর্ণভাবে না হয়, যদি তিনটা যদি খণ্ড হয়, 3টা হয়ে যাবে, হাইড্রার অসুবিধা নাই। যদি 4টা খণ্ড হয়, 4টা হয়ে যাবে, সেখানে ইন্টারস্টিশিয়াল কোষ থাকলেই হবে। না স্যার, বলছিলাম যেমন আমাদের হাতে আঙ্গুল কাটলে যে অল্প একটু কাটে, পুরোটা কাটলো না। তো এই হাইড্রার ক্ষেত্রে যদি এরকম হয়, সেক্ষেত্রে কি স্যার আবার নতুন করে হাইড্রা? না 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 না, সেই ক্ষেত্রে ওই যে কোষ বিভাজনের মাধ্যমে ওই জায়গাটা পূরণ করে ফেলবে। ওই জায়গাটা পূরণ করে নেবে। সে তো আর বিভাজন ঘটছে না, ওখানে আংশিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি বোঝা গেছে? ওকে, এবার দেখি হাইড্রার যৌন যে জনন। তো যৌন জনন কোন ঋতুতে হয় কে বলবেন? একজন বলেন। প্রথম ক্লাসে বলা হয়েছিল হেমন্তকালে বা শীতকালে। হ্যাঁ, যে সময় প্রকৃতিতে খাবারের অভাব থাকে, খাবারের প্রাচুর্যতা কম থাকে, সেই সময় কি হয় যে এই যৌন জননটা ঘটে থাকে। তো যৌন জনন ঘটার আগে হাইড্রার দেহে কি হয়, অস্থায়ী জনন যে অঙ্গ, সেই অস্থায়ী জনন অঙ্গগুলি সৃষ্টি হয়। তো হাইড্রার অস্থায়ী জনন অঙ্গ আমরা কি এখানে যদি দেখি, দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় হচ্ছে পুরুষ প্রজনন যে অঙ্গ, সেটা এখানে শুক্রাণু তৈরি হয়। আর নিচের অংশে পদচাকতির উপরে দেখো, এটা হচ্ছে ডিম্বাশয়, এখানে থেকে ডিম্বাণু তৈরি হয়। উপরেরটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, নিচেরটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো উপরের স্পার্ম বা শুক্রাণু তৈরি হয়, নিচেরটায় ডিম্বাণু বা ওভাম তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটু তথ্য এখানে শেয়ার করি। হাইড্রা কিন্তু কিছু কিছু হাইড্রা আছে যে তারা কিন্তু উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী, অর্থাৎ একটা প্রাণীর দেহেই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ যে অর্গান, সেই অর্গানটি কিন্তু থাকে। তো এর পরেও হাইড্রায় কিন্তু স্বনিষেক হয় না। কেন হয় না? কারণ একই সাথে মেল এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান, সেই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু বিকশিত হয় না। ঠিক আছে, অর্থাৎ যদি পুরুষ প্রজনন অঙ্গ শুক্রাণু তৈরি করে, তাহলে স্ত্রী প্রজনন অঙ্গ ডিম্বাশয় সে কিন্তু ডিম্বাণু তৈরি করতে পারে না। অর্থাৎ এট এ টাইম একই সাথে দুই ধরনের জনন কোষ তৈরি হয় না। এই জন্য হাইড্রায় স্বনিষেক হয় না। পরীক্ষায় আসতে পারে হাইড্রায় স্বনিষেক হয় না। কেন হয় না? কারণ হচ্ছে হাইড্রাতে একই সাথে একই সময়ে 2টা জনন
কোষ তৈরি হতে পারে না, একটা তৈরি হলে আরেকটা নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, একটা যদি শুক্রাশয় শুক্রাণু তৈরি করে তাহলে ডিম্বাশয় ডিম্বাণু তৈরি করতে পারে না, ডিম্বাশয় তখন নিষ্ক্রিয় থাকে। তো এই জন্য হাইড্রায় স্বনিষেক হয় না। এই কোশ্চেনটি পরীক্ষায় প্রায়ই কিন্তু আসে যে হাইড্রায় স্বনিষেক হয় না কেন। ঠিক আছে, তাহলে এইগুলি খেয়াল রাখতে হবে। তো হাইড্রার যৌন প্রজননের মধ্যে আমরা এখনই বললাম যে কি তৈরি হয়, জননাঙ্গ তৈরি হয়। জননাঙ্গ তাহলে কোন ঋতুতে তৈরি হবে, কে বলবেন? নারায়ণগঞ্জ থেকে একজন বলেন। যাত্রাবাড়ি থেকে একজন। হেমন্ত ও শীতকালে। হেমন্ত এবং শীতকালে, যাত্রাবাড়ি গেল। এবার নারায়ণগঞ্জ থেকে কে বলবেন? স্যার হেমন্ত এবং শীতকালে। আচ্ছা, তাহলে ঠিক আছে, হেমন্ত এবং শীতকালে। হ্যাঁ, তো দেখি কি বলছে। এটা হচ্ছে হাইড্রার একটি হচ্ছে শুক্রাশয়, এবং এই শুক্রাশয়ে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। শুক্রাশয় হচ্ছে হাইড্রার প্রধান প্রজনন অঙ্গ, এবং এই শুক্রাশয়ে শুক্রাণু তৈরি করে। যখন কোন প্রক্রিয়ায় তৈরি করে? স্পারমাটোজেনেসিস, বইতে লেখা আছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, এবং শুক্রাণু যখন তৈরি হয় তখন কি হয়? শুক্রাশয়ের বাইরে থেকে তারা বেরিয়ে আসে। তো দেখবো আমরা এখন। আর এটা হচ্ছে হাইড্রার অস্থায়ী ডিম্বাশয় সৃষ্টি হবে, এবং এই ডিম্বাশয় থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। তো পরিস্ফুটনের ক্ষেত্রে কি কি হয় দেখো, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। পরিস্ফুটনের সময় এই কয়টা দশা কিন্তু হাইড্রা অতিক্রম করে। তো প্রথমে মরুলা দশা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা, তারপরে হাইড্রুলা, এই দশাগুলি কিন্তু অতিক্রম করে। তো এখানে একটা ভিডিও ছিল, দেখি একটু ভিডিওটা দেখাই। ভিডিওটা কি দেখা যাচ্ছে? Reproduction. Sexual reproduction. Hydra reproduces sexually by the fusion of gametes. Generally, in autumn, gonads develop temporarily from interstitial cell of epidermis, which accumulate to form bulges in the body wall. Hydra is a hermaphrodite species, even though self-fertilization is avoided because এখন দেখা যাচ্ছে? sexual reproduction. এখন দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি স্ক্রিনটা নিয়ে আসি, হয়তো একটু প্রবলেম হয়েছে। এখন দেখা যায়? Sexual reproduction. Hydra reproduces. ওকে, এবার ভালো করে দেখো, শুরু থেকে দিচ্ছি। Reproduction. Sexual reproduction. Hydra reproduces sexually by the fusion of gametes. Generally, in autumn, gonads develop temporarily from interstitial cell of epidermis, which accumulate to form bulges in the body wall. Hydra is a hermaphrodite species, even though self-fertilization is avoided because it is fraternous, means spermatozoa and ova mature at different times. আচ্ছা, এখানে যেটা বলছে, হাইড্রা হচ্ছে উভলিঙ্গ বিশিষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও তাদের কিন্তু স্বনিষেক হয় না। কারণ কি বললো? যে একই সাথে একই সময়ে দুই ধরনের জনন কোষ তৈরি করতে পারে না, সেই কারণে হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও স্বনিষেক হয় না। Testes are conical outgrowth. টেস্টিস মানে হচ্ছে শুক্রাশয়। Varying in number from a few to many. ওই যেখানে যে দেখাচ্ছে এখন, এই জায়গাগুলিতে কি তৈরি হচ্ছে? এই যে শুক্রাণু তৈরি হচ্ছে। By cell division of interstitial cells of epidermis. They get covered from outside by a capsule formed of large epidermal cells. Interstitial cells at the base are spermatogonia. They undergo usual spermatogenesis.
আচ্ছা, এখানে বলছে যে এখানে বহির্ত্বকের যে কি বলা হয়, বহির্ত্বকে কি হয় যে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি করছে, শুক্রাশয় তৈরি করে, এবং সেই শুক্রাশয়ের মধ্যে কি তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, এবং শুক্রাণু কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, স্পারমাটোজেনেসিস তৈরির প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, সেই জিনিসটা বলছে। আমি যেগুলো আগে বললাম একটু আগে বললাম। Primary spermatocyte, secondary spermatocyte, and spermatine stages become spermatozoa or sperm. Spermatozoa has a head and a long vibratile tail. When mature, sperms are discharged by the rupture of testis wall. আচ্ছা, এখন যেটা বলছে, যখন শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় তখন কি হয় যে শুক্রাশয়ের যে প্রাচীর, ওই যে যেখানে স্পারমাটোজোয়া লেখা, এই প্রাচীরটা কি হয়, ভেঙে যায়, ভেঙে বা বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে কি হয়, শুক্রাশয়ের ভিতর থেকে শুক্রাণুগুলি বাইরে চলে আসে। Apical nipple-like lobe. Ovaries. Ovaries develop a little later than ওভারিজ, testes. এখন নিচের যে These অংশটা are দেখাচ্ছে ovoid এটা structures হচ্ছে ওভারিজ, এবং located এর মধ্যে near the ডিম্বাণু basal তৈরি হয়। end of body. Ovary is also formed by the multiplication of interstitial cells, এটাও which হচ্ছে constitute ইন্টারস্টিশিয়াল the বিভাজনের primary মাধ্যমে, oogonia. But ইন্টারস্টিশিয়াল কোষ after some বিভাজনের time, মাধ্যমে তৈরি হয়। one centrally located cell called oocyte becomes larger and amoeboid, with a big nucleus nourished upon. ওভারির মধ্যে বা এই ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, এবং ডিম্বাণু তৈরি হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, oogenesis প্রক্রিয়ার মাধ্যমে। Its smaller neighboring interstitial cells, which become yolk or reserve food to be used up later while young hydra is still without a mouth to feed. As a result, oocyte increases greatly in size. It undergoes two maturation divisions, resulting in the production of two polar bodies and reduction of chromosomes to haploid number. Mature egg or আচ্ছা, এখানে এখন বলছে যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়ে গেল। তো শুক্রাশয়ের যে ক্রোমোজোম সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, আবার ডিম্বাশয়ের যে ক্রোমোজোম সেটিও কিন্তু হ্যাপ্লয়েড থাকছে। এরপরে যখন নিষেক ঘটবে তখন এটা ডিপ্লয়েডে পরিণত হবে, সেই বিষয়টা বলছে। is a large spherical mass full with yolk granules. One ovary usually contains a single ovum, but rarely there are found two or more. When an egg is ripe, the epidermis over it ruptures and withdraws to form a cup-like receptacle containing the exposed egg. Ovum is not set free at once, but remains attached to the parent by a large base. Fertilization. Ripe এখন sperms হচ্ছে নিষেকটা ঘটবে, discharge দেখো from testes. এই যে টেস্টিস, মানে এইগুলো হচ্ছে শুক্রাণু এখন পানির ভিতরে টেস্টিস থেকে বের হয়ে গেল। এরপরে কি হচ্ছে, এই যে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুকে দেখো Swim about in water নিষিক্ত করবে। until they approach in যে ovum এখানে কিন্তু অনেকগুলি surrounding. ডিম্বাণু Numerous sperms চারপাশে may দেখো enter শুক্রাশয় the থাকছে, gelatinous কিন্তু একটা covering, মাত্র but only শুক্রাশয় one enters the ডিম্বাণুকে ovum কিন্তু নিষিক্ত করতে and পারবে, fuses জাস্ট with it. সিঙ্গেল This process is called একটাই নিষিক্ত fertilization, করতে পারবে। and the এই যে fertilized নিষেকের ফলে egg is called জাইগোট তৈরি হয়ে গেল। zygote. Development. The development of zygote এখন begins soon জাইগোটটা after দেখো the বিভাজিত fertilization. হয়ে যাচ্ছে, ক্লিভেজ হয়ে গেল। While the বিভাজনের মাধ্যমে দেখো zygote দুইটা is still ব্লাস্টোমেয়ার attached তৈরি করলো, to the parent এবং by ব্লাস্টোমেয়ার গুলো একটা undergoing পর্যায়ে কি হচ্ছে, cleavage. ব্লাস্টোমেয়ার মানে ওই যে ক্লিভেজের ফলে যে নতুন কোষগুলো তৈরি হয়, এই কোষগুলিকে বলা হয় ব্লাস্টোমেয়ার। এবার ব্লাস্টোমেয়ার কোষগুলো দেখো একটা প্রান্তে সরে গেল, সরে গিয়ে মাঝখানের অংশটা ফাঁকা হয়ে গেছে, এবং এই ফাঁকা অংশটাকে বলা হয় ব্লাস্টোসিল। আচ্ছা, সবাই কিন্তু আইডি গুলি লিখবা, আমার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে প্রেজেন্ট দিবা, Blastulation. সবাই দিবা, শুধু এন লিখবা প্রথমে, নারায়ণগঞ্জ। And hatching. The embryo আচ্ছা, elongates এরপরে দেখো গ্যাস্ট্রুলেশন and a circlet দশা of আসবে। tentacle. ঠিক আছে, গ্যাস্ট্রুলেশন দশা যখন আসবে তখন কি হবে, যে ওই সময় বিভিন্ন ধরনের
দেহের অংশগুলি সৃষ্টি হতে থাকবে এবং এই ডিম্বাণুর চারপাশে কি হবে দেখো, যে কাঁটাযুক্ত একটা আবরণ তৈরি হবে, এই আবরণটাকে বলা হয় সিস্ট। তো যখন পূর্ণাঙ্গ একটা হাইড্রা তৈরি হয়ে যাবে এবং যখন অনুকূল পরিবেশ আসবে, বিশেষ করে বসন্তকালে কি হবে, এই সিস্ট ভেঙে যাবে। দেখো সিস্ট ভেঙে তারা কিন্তু বাইরে বিদীর্ণ হয়ে যাবে। তো আমরা এখন দেখি পরে কি ঘটে। এই যে এটা হচ্ছে হাইড্রার বিকশিত হচ্ছে। As embryo increases in size, the shell ruptures and a young hydra with tentacles hatches out. ওই যে কোর্শিকাগুলি তৈরি হচ্ছে। Rapidly it grows into an adult. There is no free larval stage in the development of hydra. তাহলে কি বোঝা গেছে কিভাবে এই ঘটনাগুলি ঘটে? পাওয়ার পয়েন্ট আমরা একটু দেখে নিই। এখন বলো, আচ্ছা হাইড্রার যে শিশু হাইড্রাটা যখন ওই যে চারপাশে যে আবরণ দেখালাম সিস্ট ভেদ করে যখন শিশু যে হাইড্রাটা বেরিয়ে আসছে যৌন প্রজননের ফলে, সেই হাইড্রাটাকে বলা হয় হাইড্রুলা। কি বলা হয়? আচ্ছা হাইড্রাতে প্রধানত কয় ধরনের প্রজনন দেখা যায়? দুই ধরনের। কি কি? আচ্ছা অযৌন জনন এবং যৌন জনন। আচ্ছা অযৌন জনন কয় ধরনের? দুই ধরনের মধ্যে কি কি নাম কি কি? আচ্ছা এই দুইটার মধ্যে স্বাভাবিক অযৌন জনন পদ্ধতি কোনটি? আর অস্বাভাবিক? বিভাজন পদ্ধতি আবার কত প্রকার? দুই প্রকার। কি কি? আচ্ছা ভেরি গুড। তাহলে কি আপনারা আজকের পড়া বুঝতে পারছেন নাকি আমার সামনে বলছেন বুঝছি, পরে বলবেন কিছুই বুঝি না? ঠিক তো? ও আচ্ছা আচ্ছা, আমার তো মনেই নাই যে ক্লাসের একটা ব্যাকআপ থাকে। আচ্ছা তো ঠিক আছে, সময় মনে হয় আমাদের শেষ। সবাই ভালো থাকবেন আর ভালোভাবে পড়ালেখা করবেন। আর সবাই যেন পরীক্ষায় মানে ফার্স্ট টার্ম যে পরীক্ষা সেই পরীক্ষাতে তো ভালো করতেই হবে। আর 2022 সালে সবাই যেন মেডিকেলে চান্স পাবেন। ঠিক আছে? ওকে তো শেষ করে দিচ্ছি। হ্যাঁ আমার এখন আরেকটা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার মেসেঞ্জার গ্রুপে আইডি লিখবেন, আখাউড়াতে এ লিখবেন প্রথমে, নারায়ণগঞ্জ এন আর মেট্রোতে এম। তো ঠিক আছে, এখন আরেকটা ক্লাস আছে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ আল্লাহ হাফেজ। পাখি ডাকছে সুন্দর তো। পাখির ডাক শুনছি, পাখি ডাকছে। স্টপ।